কখনো কখনো বিপদ আসা ভালো, কারণ বিপদ এসেই আমাদেরকে বুঝিয়ে দেয় যে আমাদের চারিপাশে কত স্বার্থপর মানুষদের সাথে আমাদের ওঠা বসা ছিল। শ্বশুরবাড়ির লোকজন কখনো নিজের হয় না। শ্বশুরবাড়ির জন্য তুমি যত কিছুই করো না কেন, সব কিছুতে কিন্তু খামতি থেকেই যায়। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। সকাল সকাল আমার গাছের একটু সুন্দর ফুল দিয়ে তোমাদের সাথে আমি আমার ব্লগটা স্টার্ট করে দিচ্ছি। সকালবেলা উঠে বেশ কিছু কাজ কিন্তু আমার হয়ে গেছে, সেগুলো আর অন ক্যামেরায় করতে পারিনি, কারণ ওই সকালবেলাতে না ভীষণই তাড়াহুড়ো থাকে, রোজ দিন আর সব কিছু শেয়ার করা সম্ভব হয় না। আর এদিকে সকাল সকাল আমি একটু বানিয়ে নিয়েছিলাম ছাতুর শরবত, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, গোলমরিচ আর ভাজা মশলা দিয়ে। এটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে আর হেলদিও, বেশ অনেকক্ষণ পেটটা ভরাও থাকে। তো সকাল সকাল আমি এটা খেয়ে নিয়েছিলাম। আর এদিকে বানিয়ে নিচ্ছি আজকে একটু সুজির উপমা। এটা কিন্তু আমি প্রথমবার ট্রাই করছি। তো এদিকে দেখো তেল দিয়ে দিয়েছি, আর তেলের মধ্যে দিয়েছিলাম সর্ষে ফোড়ন। আর আমাদের বাড়ির সামনে যে কারিপাতা গাছটা ছিল, এত পরিমাণ জল হয়েছে যে কারিপাতা গাছটা গেছে, সেটা একদম শুকিয়ে নষ্ট হয়ে গেছে। ওটা তো আর কোনোভাবেই আর মানে প্রাণ ফিরে পাবে না গাছটা। যাই হোক, কারিপাতা ছাড়াই কিন্তু আমাকে এই যে রান্নাগুলো করে নিতে হচ্ছে। এখানে দিয়ে দিয়েছি ছোট ছোট করে কেটে রাখা আলু, তারপরে গাজর, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা। এগুলো একটুখানি লবণ হলুদ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি সুন্দর করে। আর এদিকে দেখো সুজিগুলো ভেজে তুলে রেখেছিলাম, সেই সুজিটাই এর মধ্যে দিয়ে দিলাম। আর এই খাবারটা না এমসে খেয়েছিলাম, কিন্তু এতটাও টেস্টি করে কিন্তু এমসে বানায়নি, কারণ এমসে তো যেহেতু হেলদিটাই বড় কথা, ওখানে তো টেস্টের জন্য কোনো কিছু নাই। তো যাই হোক, আমি কিন্তু একটু টেস্টি করেই করার চেষ্টা করেছি, একটুখানি বেশি সবজি টবজি অ্যাড করেছি যাতে খেতে ভীষণই ভালো লাগে, নয়তো তো ছেলে মেয়েরা খেতে চাইবে না। যাই হোক, আজকে না অনেক কাজ আছে, সেই জন্য সকাল সকাল এদিকে আমি রান্নাটা বসিয়েও দিয়েছি, কারণ সকালের ব্রেকফাস্টটা হয়ে গেলে কিন্তু বাদবাকি কাজগুলো আমি ঝটপট করে নিতে পারবো। তো এদিকে দেখো বাদাম ভেজে তুলে রেখেছিলাম, সেই বাদাম ভাজাটাও কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম একটুখানি চিনি, কারণ স্বাদটাকে ব্যালেন্স করার জন্য লবণ চিনি তো দিতেই হবে। তো অল্প একটুখানি চিনি কিন্তু আমি এর মধ্যে অ্যাড করেছি। আর এর সাথে দিয়ে দেবো পরিমাণ মতো অল্প অল্প করে জল। তো অল্প অল্প করে জল অ্যাড করব। আমি এখানে দিয়েছিলাম 2 থেকে আড়াই কাপ মতো সুজি, তো এখানে 1 থেকে 1.5 কাপ মতো জল আমার দরকার হয়েছে। তো 1 থেকে 1.5 কাপ মতো জল কিন্তু আমি একবারে নয়, আস্তে আস্তে মিশিয়েছি। মিশিয়ে এটা যখন রেডি হয়ে গেছে, তারপরে আমি ওদেরকে সার্ভ করে চলে গেছিলাম উপরে, কারণ আজকে ছিল প্রচুর জামা কাপড় কাচা। কারণ কি, এই যে মাঝে মাঝেই না প্রচুর জামা কাপড় হয়ে যায় একসাথে, কারণ ওই 1-2 দিন যদি জামা কাপড় কাচা থেকে একটু সাইড হয়ে যায়, তো 3 দিনের দিন কিন্তু অনেক জামা কাপড় হয়ে যায়। যে দেখো একটুখানি ঘি দিয়ে দিলাম, ঘি দিয়ে কিন্তু আমি এটা ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে দেবো। আর ঘি দিলে যে কোনো খাবারই কিন্তু ভীষণই ভালো লাগে। আমাদের গাছে ড্রাগন ফল ধরেছে, আর ফলটা প্রায় পাকার মতো, দেখতেই পাচ্ছ। প্রথম ফল, প্রায় 1.5 বছর হয়ে গেছে গাছটার বয়স। তো এসে দেখো কত সুন্দর লাগছে দেখতে, তাই না? নিজের গাছের ফল মানেই কিন্তু ভীষণ একটা আনন্দের ব্যাপার। তো এই গাছগুলোর আর কি আমার শ্বশুর কিন্তু বেশিরভাগ চর্চা করে, মানে গাছের যে পরিচর্যা শ্বশুরই করে। আর বেগুন তো আমরা প্রায় তুলে তুলে খাই। এখন পুরো টানা রোদ্রের মধ্যে এসছি, ছাদে জামা কাপড় কাচবো বলেই এসছি। তো সেই জন্য তোমাদের সাথে একটু শেয়ার করলাম। দেখো কত সুন্দর লাগছে, এখান দারুণ লাগছে, তাই না? বেগুনগুলো অবশ্য খাওয়া হয়, কিন্তু এত পরিমাণ পুঁই শাক হয়েছে যে পুঁই শাকগুলো কিন্তু আমাদের আর খাওয়া হয় না। ওই কেউ চাইলে তাকে দিয়ে দেওয়া হয়, এই হচ্ছে ব্যাপার। পুঁই শাক খাওয়া হয় না, কারণ আমার তো পায়ে ভীষণই ব্যথা, ভীষণ সমস্যা। তো এই পুঁই শাক খেলে না আরও ব্যথা ভীষণ বেড়ে যায়, এই জন্য পুঁই শাক আমি রান্নাই করি না। আর ওই যে দেখতে পাচ্ছ জামা কাপড় নিয়ে এসেছি কাচবো বলে ছাদে, শাড়িটার মধ্যে করে অনেক জামা কাপড় নিয়ে এসেছি। হ্যাঁ দেখো, এদিকেও দেখো গাছ, উচ্ছে গাছ আছে। গাছের বেগুনগুলো কিন্তু এই যে গোল টাইপসের যে বেগুনগুলো, ওই বেগুন তো এখন অনেকটাই ছোট, জানি না বড় হবে কিনা। বড় তো অবশ্যই হওয়ার কথা, কিন্তু সব বেগুন তো বড় হয় না। দেখো গাছটায় যেমন ফুল ফুটেছে তেমন বেগুনও ধরেছে। এদিকে দেখো এই যে ভাত বসিয়ে দিয়েছি, এর মধ্যে আলু আর বেগুন সিদ্ধ দিয়েছি, আর এখানে দিয়েছি ডিম সিদ্ধ। এই যে ডিম সিদ্ধ দিয়েছি।
তো চলো অন্যান্য কাজগুলো করে নিই আর ঝটপট করে রান্নাটাও করে নিচ্ছি। তেমন কিছুই আজকে রান্না করবো না, আজকে একদম সিম্পল সিদ্ধ ভাত। সত্যি কথা বলতে নিজের অভিজ্ঞতা দিয়ে বুঝেছি শ্বশুরবাড়িতে যা কিছুই করা হোক না কেন নিজের বলে কিছু হয় না। কারণ এখানে যা কিছু হয় হয় শ্বশুরের বা শ্বশুরের যে ছেলে বা মেয়ে তাদের হয়, কিন্তু বৌমার জন্য কিন্তু কিছুই থাকে না অবশিষ্ট। কারণ বৌমা হচ্ছে পরের বাড়ির মেয়ে, সে তো আসেই শ্বশুরবাড়ির লোকেদের যত্ন আত্তি করার জন্য, এইটুকুই মাত্র। সে যে রোগে পড়তে পারে তখন কিন্তু তাকে কেউ দেখতে আসবে না, এটাই কিন্তু শ্বশুরবাড়ির লোকেরা বেশিরভাগ করে। তবে সব মেয়েদের কপালে তো আর সমান হয় না। সত্যি কথা বলতে শ্বশুরবাড়িতে এসে খুব কম সংখ্যক দিন আমি সবার কাছ থেকে ভালোবাসা পেয়েছি। ওই হয়তো প্রথম দিকে শাশুড়ি মা যখন ছিলেন 1-2 দিন হয়তো কোনো রকমের ভালোবাসা পেয়েছি, তারপরে কিন্তু সবার চোখের বিষ হয়েই হয়তো আমি ছিলাম, এমনভাবেই আমার দিনগুলো যায়। এখনও পর্যন্ত যে কারোর কাছে আমি খুব প্রিয় এরকমটাও নয়। আমি যেখানেই যাই না কেন কাজল পরতে ভীষণ পছন্দ করি, আমার অন্য কোনো সাজের দরকার হয় না। পাশে তো কাজলটাই পরেছি, একটু লিপ জেল দিয়েছি, বাস রেডি। একটু সিঁদুরটা পরবো, হয়ে যাবে। ফুলপুকুরের মন্দির থেকে যখন বাড়ি যাচ্ছি ওকে নিয়ে, তখন দাঁড়িয়েছি, এখন দাঁড়ায়নি। ঠাকুরের কাছে বলবি যাতে সুস্থ থাকিস। দেখো এখন আমরা যাচ্ছি ফুলপুকুরের মন্দির, পার করলাম। কত সুন্দর লাগছে দেখো দেখতে। কি সুন্দর লাগছে তাই না, আকাশটা সবুজে সবুজ আর আকাশটা দারুণ লাগছে। ব্রিজ ওই যে শ্মশান। নমস্কার করো সুমিতা। দেখো এই গাছটা কত সুন্দর, এই সাইড থেকে দেখাই। দেখো গায়েঘাটা শ্মশানের মন্দির এটা। আমাদের 2 নম্বর গেট, আর এই যে গেট পড়েছে, আর এদিকে হচ্ছে জগদ্ধাত্রী পুজোর প্যান্ডেল হচ্ছে। দেখো এই যে গেট পড়ে রয়েছে। ঢুকলাম আর মা রুটি বানাচ্ছে, দেখো এখন বিকেলবেলায় রুটি। ম্যাডাম এত বছর পরে বাড়ি এসছে, কয়েক বছর পরে, কয়েক যুগ পরে। আর এই যে বাড়ির ছেলে বাড়িতে দিয়ে গেলাম, সুস্থ ছেলে, অসুস্থ নিয়ে গেছি, সুস্থ করে দিছি। এইবার তোমাদের দায়িত্ব, তোমরা কি করবা না করবা। আর এই যে আমার ছেলের জন্য আমার মা গিফট নিয়ে এসছে ঘুরতে গিয়ে, আর বের করাও হয়ে গেল। দেখো সব হবে পরে, পুতুল নিয়ে আসেনি দুদুন। নে হয়েছে 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 হয়েছে। ও কি খুশি খুশি। আর এখানে দেখো এই যে বোনের সাথে একটুখানি কথা কাটাকাটি হচ্ছিল, মানে ভাই বোন থাকলে যেমন হয় আর কি। আর এই যে রসমালাই নিয়ে এসেছিলাম, সবাইকে একটু একটু দিয়ে দিয়েছি, ওকে দিইনি এখনও পর্যন্ত। আর ও আমার সাথে একটু ইয়ার্কি মারছিল। এই যে তাড়াতাড়ি করে চা বানিয়ে দিল, এই যে চা আর বিস্কুট, আর ওইদিকে রসমালাই নিয়ে এসেছিলাম, সবাইকে একটু একটু দিলাম। আর এই যে চা বিস্কুট ওনাকে দেওয়া হবে। এই যে বের করেছে, এটা কি আমি ঠিক জানি না, পরে জিজ্ঞেস করছি যে এটা কি। আর এই যে একটা মালা নিয়ে এসছে রাধাকৃষ্ণ দিয়া, আর এটা তিলক পরানোর জন্য। দেখো কত সুন্দর, তিলক পরানোর জন্য দেখো কত সুন্দর। এসছি আর মা জিনিসগুলো নিয়েছিল সেগুলো নিয়ে নিয়েছি, একদম লাগেজ ভরা। আর ওদিকে যে এসেছিল ওই কাকুকে আর কি চা দিলাম, মিষ্টি দিলাম, আর ডিম অমলেট করতে গেছিলো মা, উনি খাবে না। তো মা ওদিকে রুটি আর সবজি বানাচ্ছে আমাদের জন্য, মানে রুটি তরকারি সবজি বানিয়েই রেখেছে, নিয়ে চলে যাব। তো বেশিক্ষণ না, ওই ধরো 7 মিনিট হয়তো এসছি আমরা, 7 মিনিট তো, আর 2-3 মিনিটের মধ্যেই বেরিয়ে যাব। এই দেখো মা যে লাগেজটা নিয়ে গেছিলো এটা পুরোটাই ভরা হচ্ছে আমার জন্য, টুকটাক জিনিসপত্র। তো এগুলো নিয়ে এখন বেরিয়ে যাব, সন্ধ্যাও হয়ে গেছে। তো চলো, ব্যাগ নিয়েছি একটা, দুটো, তিনটে, আমার ওই ইয়েটা ধরে। এখন বাজে সন্ধ্যা 5:30, আর এখন মনে হচ্ছে পুরো রাতের মতো অন্ধকার মনে হচ্ছে। দেখো রাত্রির 8টা বাজে, 9টা বাজে, এরকম অন্ধকার হয়ে গেছে, মানে ঠান্ডা পড়ে গেছে।
বোঝাই যাচ্ছে পুরো চারিদিকটা অন্ধকার। আর এখন চলে এসেছি আমি হাবড়াতে। তো দেখতেই পাচ্ছ এই যে রোডটা পার হচ্ছি, আর এটা হচ্ছে হাবড়া সুপার মার্কেটের সামনে। এখানে যে ডালের বড়া বিক্রি হচ্ছিল, যেটা খেতে খুবই ভালো লাগে, মানে পকোড়া। তো চিকেন পকোড়া তো পেলাম না রোডের সাইডে, আর এই যে ছেলে মেয়ে নিয়ে না দাঁড়ানো সম্ভব হয় না। তো এদিকে আমি চলে এসেছিলাম, আর আমার ছেলে না ক্যামেরাটা করেছে। যাই হোক, সেই জন্যই তোমাদের সাথে আমি শেয়ার করতে পারছি, তো নাহলে তো শেয়ার করতে পারতাম না। আর আমি কিন্তু ওকে বলিনি ক্যামেরা করতে, ওই করেছিল যেরকম পেরেছে সেরকম। আর এই পকোড়াগুলোর ছিল 25 টাকা করে। তো আমি 200 না 300 যেন নিয়েছিলাম পকোড়া এখানে। তো সেটাই হচ্ছে দিচ্ছিলেন ওনারা। আর এদিকে সবসময় গরম গরমই পকোড়া আর কি ভাজে। সব 25 টাকা করে শ নিয়েছে, নিয়ে চলে এসেছি গরম গরম ডালের বড়া। চলো, বড়া না পকোড়া। এই পুতুলগুলো তো ভালো লাগছে, ওগুলো তো ঠাকুর ঘর সাজানোর জন্য। আর এখন চলে এসেছিলাম ফুলতলা বাজারে। আর আমার মেয়ের জন্য আর কি মা নিয়ে এসেছিলো সোয়েটার, কিন্তু পুতুল আনা হয়নি। সেই জন্য এই যে মেয়েকে এখান থেকে একটা পুতুল কিনে না নিয়ে গেলে একদমই হবে না, কারণ সারা রাস্তায় পুতুল কিনে দাও, পুতুল কিনে দাও। আমার মা অবশ্য টাকা দিয়ে দিয়েছিল পুতুল কিনে দেওয়ার জন্য, তো সেই জন্যই আর কি পুতুলটা কিনে দিচ্ছি। আর বুঝতেই পারছো বাচ্চাদেরকে দোকানে নিয়ে আসলে যেটা হয়, এটা না ওটা, ওটা না ওটা, এরকমটাই করতে থাকে। তো এখন আমি বড় পুতুল সেরকমভাবে কিছু নেবো না, এই যে ছোটোই যেটা ওখান থেকেই একটা নিয়ে নিচ্ছি। আর এই যে হচ্ছে ফুলতলা বাজার, এখানে একটা দোকানে দেখেছিলাম, সেই দোকান থেকে ক্রসিং করে আবার অন্য দোকানে গেছি, কারণ ওই দোকানে যেগুলো ছিল সেগুলো তো মেয়ের পছন্দ হয়নি। তো আবার ওই যে টোটো উঠে চলে যাচ্ছি বাড়ির দিকে। যেতে যেতে এই যে আবার একটুখানি এগোনোর পরেই দেবুর মোড়। তো এখানে এসে বেশ কিছু জিনিস আমার দরকার ছিল, সেগুলো নিয়ে আমি নিয়েছি। যেমন বেশ কিছু সস ফুরিয়ে গেছিলো, সেটাই আমি এই দোকান থেকে নিয়ে নিলাম। প্লাস কিছু বাদাম নিলাম, মানে কিছু ড্রাই ফ্রুটস আর কি। তো আমি এই দোকান থেকেই বেশিরভাগ নিই, আর নয়তো বিশাল থেকে নিয়ে নিই, কারণ বিশালে গেলে একসাথে অনেক কিছু পাওয়া হয়ে যায়, সেই জন্য আমার সুবিধা হয়। কিন্তু বেশ কিছুদিন হয়েছে বিশালে আর যাওয়া হচ্ছে না। তো যাই হোক, দেখো এই যে আমরা বাড়িতে চলে এসেছি সবাই মিলে, আর ওদিকে ছেলে মেয়েও একদম ড্রেস চেঞ্জ করবে। তো আর এইদিকে এই যে পাকোড়াটা নিয়ে এসেছিলাম, তো ওটা খাওয়া হবে। আগে হাত মুখ ধুয়ে আসি, তারপরে তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করে দিই। তো চলে আসবো নতুন একটা ভিডিওর সঙ্গে। আর মা কী কী নিয়ে আসলো আমাদের সবার জন্য সেটা কিন্তু দেখতে ভুলো না, পরের ভিডিওতে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। চলো টাটা।